Today's Bangla Television. আসসালামু আলাইকুম, টুডেস বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম। আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে মিন্নি সহ সব আসামিকে কারাগারে প্রেরণ, জানাবো যেভাবে ফেঁসে গেলেন মিন্নি, রয়েছে মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেলেন আশরাফ, রয়েছে হাসছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিফাত ফরাজি, জানাবো মিন্নি প্রসঙ্গে যা বললেন আদালত, আরও রয়েছে জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকের নির্দেশ হাইকোর্টের, রয়েছে আওয়ামী শাসনামলে সুষ্ঠু নির্বাচন অলীক কল্পনা মন্তব্য রুহুল কবির রিজভীর, এবং সবশেষে জানাবো বিএনপি নারী ধর্ষণকারীর দল বললেন তথ্যমন্ত্রী। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রিফাতের স্ত্রী মিন্নি সহ 6 জনের ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়। বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান 300 পৃষ্ঠার এ রায় ঘোষণা করেন। এ মামলায় খালাস পেয়েছেন 4 জন। রায়ের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 2টা 50 মিনিটে মিন্নিকে আদালত থেকে ডিবির একটি কালো মাইক্রোবাসে কারাগারে নিয়ে যাওয়া হয়। এর 10 মিনিট পর ফাঁসির সব আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে কারাগারে নেওয়া হয়। এ সময় অন্য একটি গাড়িতে খালাসপ্রাপ্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে খালাসপ্রাপ্তদের জামিনে মুক্ত করা হবে। এদিকে রায়কে প্রত্যাখ্যান করে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন বলেন, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তবে রায়টি হয়েছে প্রহসনমূলক। আমার মেয়েকে প্রভাবশালী মহলের চাপে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব এবং সেখানে মিন্নি খালাস হবে বলে আশা করছি। যেভাবে ফেঁসে গেলেন মিন্নি, ক্যামেরায় খুব স্পষ্টভাবে দেখা গেছে রিফাত হত্যার দিন স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা করেছেন আয়েশা আক্তার মিন্নি, অথচ সেই মিন্নিই কিনা এখন ফাঁসির আসামি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, কি এর নেপথ্য? বুধবার আদালতে রিফাত হত্যা মামলায় রায়ের পর্যবেক্ষণে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ভুবন চন্দ্র হালদার বলেছেন, রিফাত হত্যাকাণ্ডটি জঘন্য ও ন্যাক্কারজনক। এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আয়েশা যুক্ত ছিলেন। ঘটনার সময় আয়েশা তার স্বামীকে রক্ষা করতে গিয়েছিলেন, এটা সিম্পেথি আদায়ের কৌশল ছিল বলে প্রতীয়মান। আয়েশা তার স্বামী রিফাতকে কোপানোর সময় রিফাতকে রক্ষার চেয়ে নয়নবনকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন বলে প্রতীয়মান। মামলায় বাদীপক্ষের আইনজীবী মুজিবুল হক বলেন, মামলায় বিচারক তার পর্যবেক্ষণে স্পষ্ট উল্লেখ করেছেন, আয়েশার পরিকল্পনায় এবং তার কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এতে বলা হয়েছে, হত্যার আগে আয়েশা মামলার মূল আসামি নয়নবন্ডের সাথে 1 মাসে 44 বার এবং নয়নবন্ড আয়েশার সাথে 16 বার ফোনে কথা বলেছেন। এছাড়া অসংখ্যবার মেসেজ চালাচালি করেছেন। গত বছরের 26 জুন সকালে বরগুনার সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশার সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার পর 27 জুন এ ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ 12 জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এতে প্রধান সাক্ষী করা হয় আয়েশাকে। মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়নবন্ড ওই বছরের 2 জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। নয়নবন্ড নিহত হওয়ার পরপরই বদলে যেতে থাকে মামলার দৃশ্যপট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হত্যায় আয়েশাকে দায়ী করে বিভিন্নভাবে প্রচার শুরু হয়। মামলার 18 দিন পরে 13 জুলাই এ হত্যাকাণ্ডে আয়েশা জড়িত এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন আয়েশার শ্বশুর আব্দুল হালিম শরীফ। পরদিন আয়েশার গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। এরপর মামলার তদন্ত নাটকীয় মোড় নেয়। 16 জুলাই আয়েশাকে জিজ্ঞাসাবাদের নামে বাড়ি থেকে বরগুনা পুলিশ লাইন্সে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। তবে আয়েশার বাবা মোজাম্মেল হোসেন শুরু থেকেই আয়েশার গ্রেফতার এবং এ মামলায় তাকে আসামি করার ঘটনাকে প্রভাবশালী মহলের কারসাজি বলে দাবি করে আসছেন। এরপর নিম্ন আদালতে কয়েক দফা জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার পর উচ্চ আদালতে আয়েশার পক্ষে জামিন আবেদন করেন উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী জেড আইখান পান্না। গত বছরের 29 আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আয়েশাকে জামিন দেন। মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেলেন আশরাফ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রী বেশে চালকের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে তার পরের ঘটনা অবাক করে দিয়েছে সবাইকে। মৃত্যুর আগে চালক আশরাফ নিজেই মাটিতে লিখে যান ঘাতকের নাম। তার এই সূত্র ধরে হাসান, রাজা ও তাদের সহযোগী রুবেলকে আটক করে পুলিশ। অটোরিকশা চালক আশরাফুলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্বজনরা। প্রিয়জন আর ফিরবে না, তবু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষায় ভাই। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চাংখারবাড়ি নামক এলাকায় আশরাফুলের ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় আশরাফ গোয়ালিমান্দ্রা বটতলা এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায় ছুরিকাঘাতের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামের দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নম্বর লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের দেয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহত আশরাফুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার। অপরদিকে হাসছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিফাত ফরাজী। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এ মামলায় খালাস পেয়েছেন ৪ জন। বিচারক রায় পড়ার পুরো সময় জুড়ে শান্ত ও স্থির ছিলেন মিন্নি। এদিকে এই রায়ের পর আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজীকে হাসতে দেখা গেছে। রায় ঘোষণার পর আসামিদের আদালত থেকে কারাগারে নেয়ার সময় রিফাত হাসতে হাসতে প্রিজন ভ্যানে ওঠেন। গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরের দিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। এরপর ওই বছরের ১ সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুভাগে বিভক্ত করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে অভিযুক্ত করা হয়। মিন্নি প্রসঙ্গে যা বললেন আদালত। বরগুনার বহুল আলোচিত শাহ নেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে আদালত বলেন, মোহাম্মদ রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমেনুল ইসলাম শিফাত, মোহাম্মদ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি পূর্ব পরিকল্পিতভাবে রিফাত শরীফকে হত্যার অভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য এই হামলার ঘটনা ঘটিয়ে তাকে খুন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে, যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আরো বলেন, কতিপয় ব্যক্তি মিলে তাদের অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোনো অপরাধ করলে সেই অপরাধের জন্য তাদের প্রত্যেকে সে একা ওই কাজ করলে যেভাবে দায়ী হতো ঠিক সেইভাবে দায়ী হবে। এ হিসেবে এই মামলার রিফাত শরীফকে খুন করার দায়ে সব আসামি সমানভাবে দায়ী। রায়ে বলা হয়েছে, প্রকাশ্য দিবালোকে সনাতনী অস্ত্র ও রামদা দ্বারা কুপিয়ে সংগঠিত এই নির্মম হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই নির্মম হত্যাকাণ্ড সংগঠনকারী আসামিরা প্রত্যেকে যুবক। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যুব সমাজ সহ দেশ বিদেশের সব বয়সের মানুষ তাদের নির্মমতা প্রত্যক্ষ করেছে। আদালত বলেন, এমত অবস্থায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তাদের পদাঙ্ক অনুসরণ করে দেশের যুব সমাজ ভুল পথে অগ্রসর হওয়ার আশঙ্কা থাকবে। তাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া বাঞ্ছনীয়। জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকের নির্দেশ। নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ১ মাসের মধ্যে ১৫ লাখ টাকা দিতে ব্র্যাক ব্যাংকের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিচারক এফ.আর. নাজমুল হাসান ও বিচারপতি কে.এম. কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। এছাড়া জাহালমের ঘটনায় দুদককে সতর্ক করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিষয়টির রায় ঘোষণার জন্য কার্যতালিকায় ছিল। ওই দিন আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর বিচারপতি এফ.আর. নাজমুল হাসান জানতে চান, আসল আসামি আবু সালেক এতদিন ধরাছোঁয়ার বাইরে কেন? দুদকের আইনজীবী তখন বলেন, আশা করি সে ধরাছোঁয়ার মধ্যে আসবে। শুনেছি সে ভারতে চলে গেছে, তবে সীমান্তে জানানো আছে, ভারতেও জানানো আছে কোভিডের কারণে কিছু দেরি হয়েছে, আশা করি ধরাছোঁয়ার মধ্যে আসবে। দুদকে মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিল সেটি শেষ হয়নি কেন তা জানতে চান বিচারক। জবাবে দুদকের আইনজীবী বলেন, কোভিড সিচুয়েশনের কারণে এমন হয়েছে, তবে সব প্রসিডিং শেষের দিকে। খুরশিদ আলম খান আদালতকে বলেন, দুদকের ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেনি, আশা করি ভবিষ্যতে এরকম ঘটবে না। এক্ষেত্রে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সর্বোপরি আদালত যে রায় দেবেন সেটাই আমরা মাথা পেতে নেব। আওয়ামী শাসনামলে সুষ্ঠু নির্বাচন অলীক কল্পনা, মন্তব্য রুহুল কবির রিজভীর। নির্বাচন নিয়ে সরকারের মনোভাবের কারণে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা অপকর্মে লিপ্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের মনোভাবের কারণে অনুপ্রাণিত হয়ে অপকর্মে লিপ্ত হচ্ছে ছাত্রলীগ যুবলীগ। এদের হাতে ধারালো অস্ত্র, পিস্তল। ভোটের দিন তারা জনগণকে ভোট কেন্দ্রে ঢুকতে দিবে না, বিরোধী দলের নেতাকর্মীদের হামলা করে রক্তাক্ত করবে, তবুও তাদের বিচার হবে না। আর এগুলোতেই অনুপ্রাণিত হয়ে তারা এমসি কলেজের ঘটনার মতো বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এই যে এমসি কলেজের ঘটনা, এই সমস্ত ঘটনা কিন্তু বিচারহীনতার সংস্কৃতির কারণেই অনুপ্রাণিত হয়ে ক্ষমতাসীন দলের ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীরাই করছে। এদেরকে দিয়েই তো ভোট কেন্দ্রে ভোট চুরি করা হয়েছে, ধানের শীষের প্রার্থীদের উপর হামলা চালানো হয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ৫ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের উপর হামলার প্রতিবাদে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রিজভী বলেন,
আওয়ামী সরকারের শাসন আমলে নির্বাচন সুষ্ঠু হবে এটি একটি অলীক কল্পনা। নির্বাচন কমিশনার বলেছেন এখন থেকে আর রাতে নির্বাচন হবে না। যার দায়িত্ব নির্বাচন সুষ্ঠু করার তিনি যখন বলেছেন এখন আর রাতে নির্বাচন হবে না, তার মধ্য দিয়ে তিনি প্রমাণ করে গেছেন আগের সমস্ত রাতে নির্বাচনের ঘটনার জন্য তিনিই দায়ী। বিএনপির নারী ধর্ষণকারী দল মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতিকে নষ্ট করেছিল, রাজনীতিতে কালো টাকা এবং মাসেলমান আমদানি করেছিল। তিনি আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী এ সময় গত 28 সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যার ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান এবং বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তার জীবনগাথা একটি সংগ্রামী জীবনের উপাখ্যান। পৃথিবীর সামনে তিনি এক অনুকরণীয় নেতৃত্বের দৃষ্টান্ত। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে টুডেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।